আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ভাবছেন লাউ চাষ করবেন, কিন্তু কিভাবে? প্রয়োজনীয় তথ্যের অভাবে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন, বঞ্চিত হন সবুজ শ্যামলের হাতছানি থেকে। তাই আপনাকে এক ধাপ এগিয়ে দিতে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আমরা আছি আপনারই পাশে। ভাবছেন লাউ চাষ করবেন? শুরুতে লাউ চাষ করতে হলে অবশ্যই আপনাকে ভালো বীজ রোপণ করতে হবে। ভালো বীজে ভালো ফলন। অবশ্যই চারা রোপণের আগে অবশ্যই বীজ জার্মিনেশন করতে হবে। প্যাকেট ছিঁড়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, যাতে করে সম্পূর্ণ বীজ সুন্দরভাবে নরম হয়। এরপরে ট্রেতে প্রয়োগ করতে হবে। আপনার চাইলে পলিতে ব্যবহার করতে পারেন, অথবা ডিরেক্ট মাটিতেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এসটিপি করব ট্রেতে, তার জন্য মাটিতে সরাসরি প্রয়োগ করতেছি না, যেহেতু আমার জমি রেডি নেই। আমি এখন এখানে চারা এসটিপি করব, এরপরে আমি জমি তৈরি করব ইনশাআল্লাহ। এই ধরনের ট্রেতে চারা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ককপিট দিয়ে চারাটা এসটিপি করতে হবে, যার কারণে আমি এসটিপি করতেছি। শুরুতে ট্রেতে ঠিক মাঝামাঝি অবস্থানে কোকোপিট ঢেলে সুন্দরভাবে ভরাট করে দিতে হবে। এরপরে মাঝামাঝি অবস্থানে বীজ রোপণ করতে হবে, এতে করে বীজ জার্মিনেশনে খুব সুবিধা হয়। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে রস যেন না শুকায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। আমি একটা একটা করে বীজ সুন্দরভাবে ট্রেতে মাঝামাঝি অবস্থানে রাখবো। অবশ্যই ভালো মানের কোকোপিট হতে হবে, যে কোনো কোকোপিট হলে হবে না, কারণ কোকোপিট হলে ওটা আসলে পরবর্তীতে চারাটা উঠবে না। আর যেহেতু চারাটা উঠবে না, সেক্ষেত্রে চারাটা পরবর্তীতে রোপণ করলে কিন্তু সেই চারা টিকবে না। অবশ্যই কোকোপিট দিয়ে নিচে পলিথিন বিছিয়ে আপনাকে এই চারাটা এসটিপি করতে হবে, তবেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ জার্মিনেশন হয়ে উঠবে ইনশাল্লাহ। আসলে লাউ চাষ করতে হলে অবশ্যই আপনাকে লাউ চাষ সম্পর্কে জানতে হবে, তবেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ ফসল একটা আশা করা সম্ভব। বিশেষ করে বীজ সম্পৃক্ত যে বিষয়গুলো, আসলে বীজ ভালো হলে ফসল ভালো হবে ইনশাল্লাহ। তবে বীজের উপর শুধু নির্ভর না, বীজের উপর যেহেতু 80% সম্ভাবনা রয়েছে, 20% অবশ্যই আপনাকে যত্ন সহকারে চাষাবাদ করতে হবে। এরপরে মাচা তৈরির অবশ্যই বিষয় আছে। যেমন আমরা মাচা তৈরিতে বিভিন্ন ধরনের মাচা প্রয়োগ করে থাকি। আমরা অনেকে 5 ফিট লম্বা মাচা তৈরি করে থাকি, অনেকে 4 ফিট, কেউ আবার অনেকে 2 ফিট দিয়ে থাকে। তো যেহেতু আমরা 2 ফিট মাচা, 3 ফিট মাচা এই ধরনের মাচা তৈরি করি না, আমরা মূলত মাচা তৈরি করি 5 ফিটের উপরে, যাতে করে আমরা মাচার মধ্যে অনেক চলাফেরা করতে পারি। তার জন্য আমরা কিন্তু উঁচু মাচা দিয়ে থাকি। আমরা কিন্তু এই ধরনের মাচা ব্যবহার করে থাকি। তো এরপর বীজ প্রবেশ করে অবশ্যই আপনাকে সুন্দরভাবে কোকোপিট দিয়ে উপরে লেভেলটা ঢেকে রাখতে হবে, যেন কোনো অংশে বীজ দেখা না যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং সুন্দর করে চাপে চাপে দিতে হবে কোকোপিটটা, তবেই কিন্তু সুন্দরভাবে জার্মিনেশন হয়েই চারাটা উঠবে ইনশাআল্লাহ। আপনার এই পদ্ধতি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ 100 আপনার চারা উপরে উঠবে। এরপরে অবশ্যই পানির সেচ ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই মেশিনের সাথে, যে স্প্রে মেশিনের সাহায্যে অবশ্যই পানিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে যে কোকোপিটগুলো আবার লড়ে চলে যাবে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। আর অবশ্যই চারা কিন্তু রৌদ্র স্থানে আপনাকে স্থাপন করতে হবে, তাহলে চারাটা একটু মজবুত হবে। সূর্যের আলো অবশ্যই একে দেখাইতে হবে, তা না হলে কিন্তু চারাটা তো মজবুত হবে না। পরবর্তীতে যদি মাটিতে রোপণ করতে যান, তাহলে এই চারা হেলে পড়বে, টলে পড়বে, ঢলা পড়া রোগ লেগে যাবে, যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন রোদ্রে যাতে করে দেওয়ার যায়। এরপরে চাইলে মশারি অথবা নেট উপরে ঝুলিয়ে রাখবেন। আপনারা চাইলে খালিও ভাবে রাখতে পারবেন। উপরে পানি আসলে অবশ্যই পলি দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে পানিটা আবার দীর্ঘ সময় ধরে না পড়ে, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পরবর্তীতে জমি তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুরুতে ট্রাইকোডার্মা ব্যবহার করতে হবে, যাতে করে মাটিটা সম্পূর্ণ শোধন হয়ে যায়। এরপরে কিন্তু আপনাকে 4x4 অথবা 5x5 সুন্দরভাবে চারাটাকে এসটিপি করতে হবে, রোপণ করতে হবে।
আলহামদুলিল্লাহ 4 দিনের মাথায় এই অবস্থায় হয়েছে, কারণ আমি দীর্ঘদিন 4 দিন ছিলাম না, যার কারণে এই অবস্থা হয়েছে। আমি এখন এখানে প্রচুর পরিমাণে পানি দেওয়ার পরে চারাগুলোর এই অবস্থা হয়েছে। এমন তো অবস্থায় প্রত্যেকটা উঠছে, যেহেতু আমি 3 থেকে 4 দিন ধরে পানি দিইনি। মোটামুটি চারার বয়স 10 দিন। আলহামদুলিল্লাহ সবগুলাই উঠছে, এখন প্রত্যেকটাই চারা উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন। আমার একটু গাফিলতির জন্য আর কি এই সমস্যাটা হয়েছে, আপনাদের পুরোপুরি হয়ে যাবে। এরপর জমি তৈরিতে অবশ্যই আপনাকে ট্রাইকোডার্মা ছিটিয়ে এরপরে 2টা চাষ দিলে হয়ে যাবে। যেহেতু আমি এখানে 2টা চাষ ব্যবহার করতেছি, এটা কিন্তু আমার আলুর জমি, যার জন্য আমি এখানে কিন্তু 2টাই চাষ ব্যবহার করতেছি। এরপরে জৈব সার ব্যবহার করতে হবে অবশ্যই। বায়োগ্যাস প্লান্ট থেকে যেই জৈব সারটা, গোবর সারটা আপনার তৈরি হয়, সেই গোবর সারটা অবশ্যই আপনাকে এখানে বপন করতে হবে। গোবর সারটা যেন সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে যায়, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এখানে মোটামুটি 15% জমির জন্য 2 গাড়ি গোবর সার ব্যবহার করতেছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। গোবর সার মূলত হোমিও ওষুধের মতো কাজ করে, খুব সুন্দর কাজ করে। গোবর সার যদি যে পরিমাণে দেওয়া যায়, বেশি পরিমাণে দেওয়া যায়, বাকি সার কিন্তু কম লাগে। এর কারণে কিন্তু আমি জৈব সার ব্যবহার করতেছি। জৈব সার অবশ্যই ভালো। আপনারা এতে দানা বীজ ব্যবহার করতে পারেন। ফিপ্রোনিল গ্রুপের যে ওর দানাদার বীজগুলো আছে, সেই দানাদার বীজগুলো এখানে রোপণ করতে পারেন খুব সহজে। কেননা ওই যে বিভিন্ন ধরনের পোকা, মাটির কীট পতঙ্গ এগুলাও নষ্ট করে দেয়, চারাটাকে অনেক সুস্থ রাখে। যার কারণে আমি এই দানাদার বীজ ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে অন্যান্য বীজও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ভালো মানের বীজটা ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো বিষে ভালো যেন কাজ, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মূলত আমরা যখন মাচা তৈরি করব আমরা অবশ্যই 5.5-6 ফিটের উপরে মাচা তৈরি করে থাকি। আলহামদুলিল্লাহ অবশ্যই শেষে আমি চারাটা এখানে রোপণ করে দিলাম। রোপণ করে দেওয়ার পর বাতা গেড়ে দিছি, যার কারণে খুব সহজে মার্ক করা যায়। মানুষ চলাচল করলে যেন পড়ে না যায়, চারা ভাঙে না যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু আমি স্কোয়ারভাবে 5x5 এখানে রোপণ করছি, আপনারা চাইলে 4x4 রোপণ করতে পারেন। কেননা পরবর্তীতে গাছ যদি 2-1টা মিস্টেক হয়ে যায়, যার কারণে আমি 4x4 এখানে ব্যবহার করতেছি। আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনার লাভ ফসল দ্বিগুণ হবে এবং অনেকটাই লাভবান হবেন। পরবর্তী যত্নে এবং লাউয়ের মাচা তৈরিতে এবং সম্পূর্ণ প্রসেস পরের ভিডিওতে নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন।